আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে আসলাম নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়টির নতুন আরও একটি পর্ব নিয়ে। আমাদের আজকের পর্বে আলোচ্য বিষয় ইতিমধ্যে আমরা পিছনে রেডি রেখেছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সেটি হচ্ছে ঢাল বা স্লোপ কাকে বলে, এর মান কীভাবে করে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আজকের পর্বে আমরা বিস্তারিত শিখব ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা এখানে ধারাবাহিকভাবে সামনের দিকে আগাবো। এখানে বলা হলো ঢাল বা স্লোপ জিনিসটা কি। তোমরা নদীর পাড়ের ঢাল বা পাহাড়ের ঢাল দেখেছ, অথবা শিক্ষা প্রতিষ্ঠানের সিঁড়ি দেখেছ নিশ্চয়ই। সমতল ভূমির সাপেক্ষে, শব্দটা কি বলল? সমতল ভূমির সাপেক্ষে নদীর পাড় ক্রমশ নিচু হয়ে যায়। আবার পাহাড় ও সিঁড়ি সমতল ভূমির সাপেক্ষে ক্রমশ উঁচু হয়ে যায়। সমভূমির সাপেক্ষে ক্রমশ উঁচু বা নিচু হওয়া বিষয়টিকে আমরা ঢাল হিসেবে চিনি। অর্থাৎ যে ঢাল কাকে বলে সেটা কিন্তু ইতিমধ্যে আমরা পেয়ে গেছি এখান থেকে। সেটি হচ্ছে সমভূমির সাপেক্ষে ক্রমশ উঁচু বা নিচু হওয়াকেই ঢাল বলা হয়। সহজ কথায় ঢাল বলতে বোঝায় কোনো কিছু ক্রমশ নিচু বা উঁচু হওয়াকে। যেমন আমরা যদি এই ছবিটার দিকে তাকাই, তাহলে এখানের মধ্যে এই যে একটা সমভূমি, এই যে এইদিকে নিচে নামলো, তাহলে এটা আমরা বলতে পারি ঢাল। সমভূমির তুলনায় এটা কতটুকু নিচু হয়ে গেল, সমভূমির তুলনায় এটা কতটুকু নিচু হয়ে গেল, এটাকে আমরা বলবো ঢাল। আবার এখানে দেখেন পাহাড়ের ঢাল, সমভূমির তুলনায় পাহাড়ের ঢালটা কতটুকু উঁচু হয়ে গেল। আবার দেখেন যে স্লাইড, সমভূমির তুলনায় এটা কতটুকু উঁচু হয়ে গেল। এই বিষয়গুলোই হচ্ছে ঢাল। সমভূমি বা সমতলের হিসেবে সাপেক্ষে কোনো একটা কিছু কতটুকু উঁচু বা নিচু হয়ে গেল, এটাই হচ্ছে ঢাল। আচ্ছা, যেমন এই যে দেখেন নদীর পাড়টা কিন্তু ঢালু অবস্থায় আছে, হ্যাঁ, এটা কিন্তু নিচু হয়ে গেছে। পাহাড় কিন্তু আবার উঁচু, স্লাইড আবার উঁচু। তাহলে এটাই বলছে যে সমভূমির সাপেক্ষে। কার সাপেক্ষে? সমভূমির সাপেক্ষে। কারণ কোনো একটাকে তো আপনাকে আদর্শ হিসেবে ধরতে হবে, তার সাপেক্ষেই আপনি হিসাব নিকাশটা করবেন। তো সমভূমির সাপেক্ষে কোনো একটা জিনিস যখন নিচু হয়ে যায়, অথবা সমভূমির সাপেক্ষে যখন কোনো একটা জিনিস উঁচু হয়ে যায়, তখন তাদেরকে বলা হবে ঢাল। তো এই কতটুকু নিচু হলো, কতটুকু উঁচু হলো, এই হিসাবটাই আমরা এখান থেকে শিখতে পারবো যে ঢাল, এই ঢালটা কতটুকু ঢাল হইল, হ্যাঁ, কতটুকু নিচু বা কতটুকু উঁচু হলো, এটাই হচ্ছে এই ঢালের হিসাব নিকাশটা। আচ্ছা, স্থানাঙ্ক জ্যামিতিতে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে কোনো সরল রেখা কতটুকু আনত তাকেই ঢাল বা স্লোপ হিসেবে বিবেচনা করা হয়। ওই যে আমরা বলতেছি সমভূমি বা সমতল, এক্স অক্ষের ধনাত্মক দিকটাকে মূলত ওই সমভূমির হিসেবে আমরা দেখে থাকি, সমতল হিসেবে ধরে থাকি। এক্স অক্ষের ধনাত্মক দিক আপনারা জানেন যে এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তো এটাকে বলা হয় এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা ঋণাত্মক দিক। ওয়াই অক্ষের ধনাত্মক দিক, ঋণাত্মক দিক। তো বলা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে কোনো সরল রেখা, আমি একটা সরল রেখা আঁকলাম, কোনো সরল রেখা কতটুকু আনত অবস্থায় আছে, হ্যাঁ, কতটুকু আনত অবস্থায় আছে তাকেই ঢাল বা স্লোপ হিসেবে বিবেচনা করা হয়। এখনই আপনাদের মনে একটা প্রশ্ন আসবে, এই শব্দটার মানে কি? আনত কাকে বলে? এই ঢালের মূল বিষয়টা হচ্ছে এই আনত। আনত কাকে বলে? আনত বলা হয়, আমরা এখনই পাবো, আনত বলা হয় আনুভূমিক দূরত্বের সাথে উলম্ব দূরত্বের যে অনুপাত, তাকে বলা হয় আনত। আমরা এখন চিত্রের মাধ্যমে এটা বুঝবো ইনশাআল্লাহ। স্থানাঙ্ক জ্যামিতিতে ঢাল নির্ণয় করা একটি গুরুত্বপূর্ণ কাজ। তোমরা কি জানো আনত বলতে কি বোঝায়? আনত হলো আনুভূমিক দূরত্বের সঙ্গে উলম্ব দূরত্বের অনু। অর্থাৎ আনুভূমিকভাবে এক একক দূরত্ব অতিক্রম করলে তার সাপেক্ষে উলম্ব দিকে কতটুকু পরিবর্তন হয় তার পরিমাণ হলো ঢাল। আসলে একটু চিত্র থেকে একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে, মনে করেন এই যে একটা সিঁড়ির ছবি দেওয়া আছে না, মনে করেন এই সিঁড়িটা একটা সরল রেখা, এই সিঁড়িটা একটা সরল রেখা। তো এক্স অক্ষের ধনাত্মক দিক, মানে আমি ওই দিকে যাব, ওই হিসাবে এক্স অক্ষের ধনাত্মক দিকের হিসাবে আমি দেখতেছি এটা এরকমভাবে, যে আমি যদি কলমটা দিয়ে দেখানোর চেষ্টা করি, এটা এই অবস্থাতে আছে। তো এটা কতটুকু ঢাল, এটা ঢালটা কতটুকু, ও এই কলমটা মানে সিঁড়িটা
এক্স অক্ষের ধনাত্মক দিকে কতটুকু আনত অবস্থায় আছে এটা আমরা নির্ণয় করব। কিভাবে করে নির্ণয় করব? সেটা হচ্ছে এই যে আনুভূমিক দূরত্ব মানে নিচের দিকে ভূমি বরাবর যে দূরত্বটা, আর এই যে খাড়াখাড়ি যে দূরত্বটা, যে খাড়াখাড়ি অবস্থায় আছে, এটা হচ্ছে উলম্ব। এটা আনুভূমিক ভূমির দিকে, আর এটা উলম্ব খাড়াখাড়ি বা লম্ব অবস্থায়। তো এটা হচ্ছে আনুভূমিক দূরত্ব। এ বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব হচ্ছে আনুভূমিক দূরত্ব, আর বি বিন্দু থেকে এই সি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে উলম্ব দূরত্ব। তো এই উলম্ব দূরত্বটাকে আগে লেখা হয়, ভাগ চিহ্ন আনুভূমিক দূরত্বটাকে এর পরে লেখা হয়। এই যে একটা অনুপাত পাওয়া গেল, কারণ অনুপাত মানে কি? একটা ভাগের যে ফলাফল, ভাগ করলে যে ফলাফল বেরোয়, এটাই তো অনুপাত। তাহলে বিসি ভাগ এবি এটা একটা অনুপাত, আর এটাকে বলা হয় আনত। এইটাকে বলা হয় আনত, যে উলম্ব দূরত্বকে আনুভূমিক দূরত্ব দ্বারা ভাগ করলে যে ফলাফলটা পাওয়া যায় তাকেই বলা হয় আনত বা অনুপাত। এই যে আনত হলো আনুভূমিক দূরত্বের সঙ্গে উলম্ব দূরত্বের অনুপাত। ঠিক আছে, আমরা উলম্ব দূরত্বটা বের করব, লিখে ভাগ চিহ্ন দিয়ে আনুভূমিক দূরত্বটা বের করে লিখব। এই যে একটা অনুপাত পেলাম, এটাকে বলা হবে আনত। আর আনতর যেই মান সেটাই ঢালের মান। এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু ঢালু অবস্থাতে আছে, কতটুকু বাঁকা হয়ে আছে, এটাই হচ্ছে ঢাল। আমি যদি এই সরল রেখাটা একটু খেয়াল করেন সবাই, আমি যদি এই সরল রেখাটাকে আরও একটু খাড়াখাড়িভাবে করে দিতাম, হ্যাঁ, আর একটু খাড়াখাড়ি করে দিতাম, তখন অবশ্যই রেজাল্ট চেঞ্জ হয়ে যেত। অথবা আমি যদি সিঁড়িটাকে আরও বাঁকা করে দিতাম, অবশ্যই রেজাল্ট চেঞ্জ হয়ে যেত। এই যে রেজাল্ট কিন্তু চেঞ্জ হচ্ছে। তো সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু আনত অবস্থায় আছে এটাকেই বলা হয় ঢাল। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে কোনো সরল রেখা কতটুকু আনত অবস্থায় থাকে তাকেই বলা হয় ঢাল। আমি যদি নোটের মধ্যে আপনাদেরকে দেখাই, মনে করেন এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, হ্যাঁ, এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তো আমি যে দিক থেকেই যাই না কেন, ওই সামনের দিকে যাওয়া মানে আমি ধনাত্মকের দিকে যাচ্ছি। আমি যে দিক থেকেই যাই না কেন, ওই সামনের দিকে যাওয়া মানে আমি ধনাত্মকের দিকে যাচ্ছি, ধনাত্মক দিকে। তো আমি একটা সরল রেখা আঁকলাম। তো এই যে সরল রেখাটা এই ধনাত্মক দিকের সাথে কতটুকু আনত অবস্থায় আছে এটাকে বলা হবে ঢাল। আবার আমি যদি এখন একটা কাজ করি, সেটা হচ্ছে আমি আবার এই যে একটা এক্স অক্ষ আঁকলাম, আমি আবার সরল রেখাটাকে এইভাবে দিলাম। দেখেন তো আগের চাইতে এটা আরও কম দেখা যাচ্ছে না? তাহলে এটা এক্স অক্ষের সাথে কতটুকু আনত অবস্থায় আছে। অবশ্যই এটার ফলাফল আর এটার ফলাফল মিলবে না, ভিন্ন ফলাফল আসবে। আবার আমি যদি এখন খাড়াখাড়ি করে দিই, অনেকটাই খাড়াখাড়ি করে দিলাম, তাহলে অবশ্যই তিনটার ফলাফল তিন রকম আসবে। তাহলে এটা বলা হচ্ছে যে একটি সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু আনত অবস্থায় থাকে, হ্যাঁ, আনত অবস্থায় থাকে তার মানকে বলা হয় ঢাল বা স্লোপ বা গ্রেডিয়েন্ট। আচ্ছা, ঠিক আছে, এটা বের করার নির্দিষ্ট পদ্ধতি আছে, আমরা সেই পদ্ধতির দিকেই যাচ্ছি যে এই মানগুলো কিভাবে করে নির্ণয় করা হয়। ঠিক আছে, যেমন এখানে এই যে আনুভূমিক দূরত্ব, উলম্ব দূরত্ব, আনুভূমিক দূরত্ব, উলম্ব দূরত্ব, আনুভূমিক দূরত্ব, উলম্ব দূরত্ব। দেখেন, একটু চিন্তা করেন, আমি একটা এক্স অক্ষর আঁকলাম। আমি এই যে কলমটার কথা একটু চিন্তা করেন। এই কলমটা, বা আমি একটু করি, একটা দাগ দিয়ে দেখাই আপনাদেরকে। আচ্ছা, তো একটু দেখেন যে এই বিষয়টা, এই যে আমি সরল রেখাটা আঁকলাম, আমি এখন এই দিক দিয়ে একটা দাগ দিতে পারি না, এইবার একটা দাগ দিতে পারি। এই যে সরল রেখাটা আমি আঁকলাম, আমি যদি এখন একটা কাজ করি, এই সরল রেখাটা আমি যখন এই এক্স অক্ষের দিকে, এই যে এক্স অক্ষের আনুভূমিকের দিকে, সবাই একটু খেয়াল করেন, এই যে এই বিন্দুটা আনুভূমিক দিকের একটা বিন্দু। আমি যদি এখন এটাকে একটুখানি দেখেন এভাবে করে খাড়াখাড়ি করে নিয়ে যাই, মানে আরেকটু এগিয়ে দিলাম, আগে ছিলাম এখানে, আমি এখন তাকে একটু সামনের দিকে এগিয়ে দিয়েছি। তাহলে আগে এই সরল রেখাটা এখানে থাকার কারণে উলম্ব বরাবর, মানে ওয়াই অক্ষ বরাবর সে এখানে ছিল। যখন আমি এটাকে একটু সামনের দিকে এগিয়ে দিব, আনুভূমিকের দিকে, আমি ওই দিকে আগে তাকাবো না, আমি আনুভূমিকের দিকে তাকাবো। আমি যদি আনুভূমিকের দিকে এটাকে কিছুটা সামনের দিকে এগিয়ে দেই,
এই যে আমি 1 একক মনে করেন আমি 1 একক সামনে এগিয়ে দিলাম, তাহলে অবশ্যই এই দিকটাতে সে জায়গা চেঞ্জ করবে। তাহলে আমি যখন এই দিকে 1 একক দূরত্ব সামনের দিকে এগোলাম, এই দিক থেকে সে কতটুকু জায়গা পরিবর্তন করলো, এই মানটা নির্ণয় করাই হচ্ছে ঢাল। আমি আরো ভালো করে একটু দেখাই। আচ্ছা ঠিক আছে, তো দেখেন এই মুহূর্তে আনুভূমিক দূরত্ব এখান থেকে এই পর্যন্ত, আর এটা বরাবর এখান থেকে এই। আচ্ছা ঠিক আছে, আমি যদি এখন আনুভূমিক দূরত্ব বরাবর এটাকে 1 একক সামনে এগিয়ে নিয়ে যাই, হ্যাঁ সামনে এগিয়ে নিয়ে যাই, এই যে আমি এখন এটার জায়গা চেঞ্জ করে এখানে নিয়ে আসলাম, তাহলে অবশ্যই সে এই দিকটাতেও জায়গা চেঞ্জ করছে, এই দিকটাতেও সে জায়গা চেঞ্জ করছে, জায়গা পরিবর্তন হয়েছে। এখানের মধ্যে সে এখন নতুন করে এখানের মধ্যে চলে আসছে না, এই যে জায়গাটা পরিবর্তন হলো। যখন আমি আনুভূমিক দূরত্ব বরাবর 1 একক জায়গা পরিবর্তন করলাম, তখন উলম্ব বরাবর সে যতটুকু জায়গা পরিবর্তন করে এই পরিমাণটাকেই বলা হয় আনত। এটা একটু পরে আপনাদের এইখানের মধ্যে আসবে এই কথাটা। এই যেখানে বলা আছে আনুভূমিকভাবে 1 একক দূরত্ব অতিক্রম করলে তার সাপেক্ষে উলম্ব দিকে কতটুকু পরিবর্তন হলো তার পরিমাণ, উলম্ব দিকে কতটুকু পরিবর্তন হলো তার পরিমাণ হলো ঢাল। ঠিক আছে, তাহলে পাশে একটি সিঁড়ির চিত্র দেওয়া আছে, এর আনুভূমিক দূরত্ব এবি, এই যে যেটা এখান থেকে এই পর্যন্ত আনুভূমিক দূরত্ব এবি এবং উলম্ব দূরত্ব বিসি, উলম্ব দূরত্ব বিসি। তাহলে সেই ক্ষেত্রে সিঁড়ির ঢালটা কত হবে? প্রথমেই আমরা উলম্ব দূরত্বটা লিখব, তাহলে বিসি ভাগ এরপর আনুভূমিক দূরত্বটা লিখব এবি। তাহলে উলম্ব দূরত্ব ভাগ আনুভূমিক দূরত্ব, আমরা এখানে কি শিখলাম? উলম্ব দূরত্ব ভাগ আনুভূমিক দূরত্ব। আর উলম্ব দূরত্বটা বলতে মূলত ওয়াই অক্ষের মানটাকে বোঝানো হয়। ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরালে যেটা থাকে আপনারা জানেন, এক্স অক্ষ ওয়াই অক্ষ। তাহলে উলম্ব দূরত্বটা বলতে ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরালে যেই রেখাটা থাকে সেখানের মানগুলো, আর আনুভূমিক দূরত্বটা বলতে এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরালে যেই রেখাগুলো থাকে সেখানের মানগুলোকে বোঝানো হবে। চলেন আমরা এখন সামনের দিকে আগাই। এখানে কি বললো? স্থানাঙ্কের মাধ্যমে ঢাল নির্ণয়। আমরা এখন সরাসরি মান নির্ণয় করা শিখব, যে ঢাল এর মানটা কীভাবে করে নির্ণয় করতে পারি। এতক্ষণ যাবত শুধু ঢাল কাকে বলে সেটা নিয়ে আমরা একটু দেখলাম, এখন আমরা মান নির্ণয় করা শিখব। ওই সরলরেখার ঢাল এত, ওই সরলরেখার ঢাল এত, এটা। তো আমরা যদি অক্ষরেখাদ্বয় দ্বারা গঠিত সমতলে, অক্ষরেখাদ্বয় মানে কি? এক্স অক্ষ ওয়াই অক্ষ, অক্ষরেখাদ্বয় দ্বারা গঠিত সমতল, হ্যাঁ সমতল। ভাই আপনারা যে এই যে লেখচিত্র যখন অঙ্ক করেন ওটা কি উঁচা নিচা জায়গা থাকে নাকি সমতল? কাগজটা সমতল না? আচ্ছা, তো এক্স ওয়াই সমতল, এক্স ওয়াই সমতলে দুইটি বিন্দু, একটা বিন্দু হচ্ছে পি আরেকটা বিন্দু হচ্ছে কিউ। তো পি বিন্দুর স্থানাঙ্ক আপাতত তারা আমাদেরকে বলে দিচ্ছে, আপাতত পি বিন্দুর স্থানাঙ্ক হলো x1 y1 আর কিউ বিন্দুর স্থানাঙ্ক হলো x2 y2। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এই চিত্রটা আপনাদেরকে একটুখানি নোটে সুন্দর করে একটু দেখাই, ওখানে তো পুরো চিত্রটা এঁকে ফেলা হয়েছে, তো আমি নিজে একটু দেখাই এখানের মধ্যে। আচ্ছা, তো আমরা একটু খেয়াল করি, আমি বললাম যে এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু এবং এটার স্থানাঙ্ক হলো x1 y1, হ্যাঁ x1 y1। আচ্ছা, আরেকটা বিন্দু আমি দিলাম, এটা বললাম কিউ, x2 y2। এখন যে বিষয়টা দেখেন, তাহলে এই যে পি থেকে কিউ যদি আমি যোগ করি তাহলে আমি একটা সরল রেখা পাই। এই সরল রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকে কতটুকু আনত অবস্থায় আছে এটাই হবে ঢাল। বের করব কিভাবে করে? আমি পি বিন্দু থেকে কিছুটা দূরত্বে গেলাম, কিউ বিন্দু থেকে বরাবর আমি লম্বর মতো টানলাম, যেই জায়গাতে ছেদ করলো আমি তাকে বললাম আর। তো আর এর স্থানাঙ্ক কত হবে আপনারা একটু চিন্তা করেন তো। যারা যারা আমাদের আগের পর্বগুলো দেখেছেন আশা করি তারা খুব সহজে এই জিনিসটা বের করে ফেলতে পারবেন। এক্স অক্ষের সমান্তরালে এই পি আর রেখাংশটা, এখানের মধ্যে আমরা জানি যে এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি মানে ওয়াইয়ের মান কোটি শূন্য হয়, আর এক্স অক্ষের সমান্তরালে
এক্স অক্ষের সমান্তরালে অবস্থিত কোনো রেখার মধ্যে যে কোনো বিন্দুই থাকুক না কেন তার কোটি সমান হয়, কোটি সমান হয়। তাহলে দেখেন আর বিন্দুটা এই যে পি আর রেখাংশের মধ্যে অবস্থান করতেছে, আর পি আর রেখাংশটা এক্স অক্ষের সমান্তরালে আছে, তাহলে অবশ্যই এই পি আর রেখাংশের যে কোনো বিন্দুর মধ্যে কোটিটা সমান হবে। কি সমান হবে? কোটি সমান হবে। তাহলে পি বিন্দুর কোটি y1, তাহলে আর বিন্দুর কোটি y1 হবে, এটা নিশ্চিত। ভুজ কত? এখন আমরা ভুজ নিয়ে কথা বলবো। দেখেন আর বিন্দু এই কিউ আর রেখাংশের মধ্যে অবস্থিত, আর কিউ আর রেখাংশটা ওয়াই অক্ষের সমান্তরালে আছে, ওয়াই অক্ষের সমান্তরালে আছে। আমরা জানি ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ 0 হয়, আর ওয়াই অক্ষের সমান্তরালে অবস্থিত রেখাংশের মধ্যে যে কোনো বিন্দুর ভুজ সমান হয়। ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ 0 হয়, আর ওয়াই অক্ষের সমান্তরালে অবস্থিত যে কোনো রেখাংশের মধ্যে যে কোনো বিন্দুর ভুজ সমান হয়। দেখেন তো এই বিন্দুটা তো এই রেখাংশের মধ্যে অবস্থান করতেছে, এটার ভুজ x2, তাহলে এটার ভুজ x2। দেখেন আমরা কীভাবে করে বের করে ফেললাম, তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেললাম x2, y1। ওকে ফাইন। এখন আমরা তো পি কিউ রেখাং এই যে সরল রেখাটি, পি কিউ সরল রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু আনত অবস্থায় আছে এটা নির্ণয় করতে চাই। তো আনত অবস্থায় আছে এটা নির্ণয় করতে হলে কি করতে হয়? উলম্ব দূরত্ব ভাগ আনুভূমিক দূরত্ব। তাহলে উলম্ব দূরত্ব কতটুকু হবে? উলম্ব দূরত্ব মানে কি? কিউ আর ডিভাইডেড বাই আনুভূমিক দূরত্ব মানে কি? পি আর। একটু চিন্তা করেন কিউ আর এর দূরত্বটা কত হবে? কিউ বিন্দু থেকে আর বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কত হবে? যেহেতু এখানেও x2 এখানেও x2 দুইটা সমান, তাহলে ওদেরকে নিয়ে কোনো কথাবার্তা বলার দরকার নেই, কারণ দুইটা মানই সমান, ওদেরকে নিয়ে কোনো কথা বলতে হবে না। কিন্তু y2 y1 দুইটা ভিন্ন ভিন্ন মান, এই দুইটা ভিন্ন ভিন্ন, তাহলে এদেরকে নিয়ে আমরা কথা বলবো। আমাদের আগের পর্ব কিন্তু এগুলো প্রমাণ করে দেখানো আছে, আগের পর্বগুলোতে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কীভাবে করে নির্ণয় করতে হয় এটা। তাহলে এখানে ভুজ সমান হওয়াতে এদেরকে নিয়ে কোনো কথা বলতে হবে না, আমরা এখন কোটিকে নিয়ে কথা বলবো। তাহলে y2 মাইনাস y1, আমরা বলতে পারি এতটুকু দূরত্ব হলো y2 মাইনাস y1, বলতে পারি না আমরা এতটুকু দূরত্ব y2 মাইনাস y1। এবার আমরা আনুভূমিক দূরত্বের দিকে তাকাই। আনুভূমিক দূরত্বের দিকে তাকিয়ে আমরা দেখতেছি এখানেও y1 এখানেও y1, অর্থাৎ কোটিটা সমান। কি সমান? কোটিটা সমান। তাহলে কোটি নিয়ে কোনো কথাবার্তা বলার দরকার নেই। কিন্তু এখানের মধ্যে ভুজ আর এখানের মধ্যে ভুজ দুইটা ভিন্ন, দুইটা ভিন্ন, তখন আমরা কি করব? আমরা ভুজ নিয়ে কথা বলবো। এখানের ভুজ হচ্ছে x2 আর এখানের ভুজ হচ্ছে x1, তাহলে আমরা বলতে পারি মধ্যবর্তী দূরত্বটা হলো x2 মাইনাস x1, x2 মাইনাস x1। আচ্ছা ঠিক আছে, এটা আমরা এইভাবে করে লিখতে পারি। তাহলে উপরে লিখলাম y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এদেরকে কি আমরা একটা শব্দের মাধ্যমে বলে দিতে পারি? y2 y1 এরা কি? এরা কোটি, মাঝখানে কি চিহ্ন? বিয়োগ। তাহলে আমরা বলতে পারি কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর বা পার্থক্য, কোটি দ্বয়ের অন্তর বা পার্থক্য। আর এখানের মধ্যে ভুজ দ্বয়ের অন্তর বা পার্থক্য, অন্তর মানেই তো পার্থক্য। তাহলে আমরা দেখলাম উলম্ব বরাবর যে দূরত্বটা, উলম্ব দূরত্ব, এটা বের করা হয় মূলত কোটি দ্বয়ের পার্থক্যের দ্বারা, আর আনুভূমিক দূরত্ব নির্ণয় করা হয় ভুজ দ্বয়ের পার্থক্য দ্বারা। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটার মাধ্যমে কিন্তু আমাদের অঙ্কের রেজাল্ট বের হবে। এই অঙ্কের মধ্যে আমরা নির্দিষ্ট করে কোনো সংখ্যা ধরি নাই যে এটার মান 3, এটার মান 4, এটার মান 2, এটার মান 4, আমরা এরকম করে নির্দিষ্ট করে কোনো সংখ্যা ধরি নাই। এখানে আমরা x y এগুলো ধরে ধরে অঙ্কটা করলাম। যখন আমরা অঙ্ক করতে যাব নির্দিষ্ট সংখ্যা দ্বারা, তখন কিন্তু এক একটা জায়গাতে এক এক রকমের সংখ্যা আলাদা আলাদাভাবে থাকবে। তো আমাকে দেখতে হবে y2 যেই জায়গাতে আছে সেখানের সংখ্যাটা কত, আমি তাকে বসাবো। y1 যেখানে আছে সেখানের সংখ্যাটা কত, x2 এর সংখ্যাটা কত, x1 এর সংখ্যাটা কত, যখন আমরা বসাবো
পুরাটার যেই রেজাল্ট বের হবে আমি তাকেই বলবো ঢাল। তাকে কি বলবো? ঢাল। ঠিক আছে, আশা করি আপনারা সবাই জিনিসটা বুঝতে পারছেন। তাহলে আমরা এখন সরাসরি অঙ্কের মাধ্যমে এই জিনিসগুলো আমরা এখন দেখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখান থেকে কি শিখতে পারলাম? এই যে এই চিত্রটাই আমি আপনাদেরকে এখন নোটের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। এখানে আর কি একেবারে পুরা জিনিসটা একবারে ছবিটা আঁকা, তো একেবারে ছবিটা আঁকা, কিন্তু এই ছবিটা আসলে কিভাবে করে আঁকা হলো সেটা আপনাদেরকে দেখাইলাম। প্রথমে পি বিন্দু, তারপর কিউ বিন্দু, পি আর কিউকে যোগ করলে একটা সরল রেখা তৈরি হয়। তো এইটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু নুয়ে আছে, হ্যাঁ আনত অবস্থায় আছে, সেটা নির্ণয় করার জন্য আমাকে উলম্ব দূরত্ব দরকার, আনুভূমিক দূরত্ব দরকার। সেটা কিভাবে করে নির্ণয় করা হইল? পি বিন্দু থেকে আমি সোজা বরাবর একটা রেখাংশ টানলাম, কিউ বিন্দু থেকে সোজা বরাবর একটা রেখাংশ টানলাম, তারা পরস্পর আর বিন্দুতে ছেদ করছে। তো আর বিন্দুর স্থানাঙ্ক কত হবে সেটা বের করা আমরা কথাবার্তাগুলো বললাম। তাহলে পি আর এর দূরত্ব কত, কিউ আর এর দূরত্ব কত, আমরা সেগুলো নিয়ে কথাবার্তা বলেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এখন আমরা যদি সামনের দিকে আগাই, তাহলে এখানে আমাদের দেখেন এই কথাবার্তাগুলো অলরেডি বলা শেষ। এই কথাবার্তাগুলো পি কিউ রেখার ঢাল নিচের চিত্র থেকে বের করতে পারি। এই চিত্রটা থেকে পি কিউ রেখার ঢাল ইকুয়াল টু উলম্ব দূরত্ব কিউ আর অথবা আর কিউ, যে যেভাবে করে বলেন না কেন, ডিভাইডেড বাই পি আর মানে আনুভূমিক দূরত্ব। তো উলম্ব দূরত্বটা কিভাবে বের করব? কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর ভাগ ভুজ দ্বয়ের অন্তর। রেজাল্ট আমাদের সামনে চলে আসবে। তাহলে সুতরাং আমরা বলতে পারি, যদি আমাদের সামনে দুইটা বিন্দু দেওয়া থাকে, একটা পি আর একটা কিউ, তখন পি ও কিউ বিন্দুর সংযোগ রেখার, পি ও কিউ বিন্দুর সংযোগ রেখার ঢাল, তাকে যদি আমরা এম বলি, সাধারণত একটা কথা বলে রাখি, ঢালকে এম ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। সাধারণত ঢালকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে ঢাল যদি এম হয়, তাহলে এম মানে ঢাল, ঢাল, হ্যাঁ, এম ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এই সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করে ফেলতে পারবো ঢাল। এর আগেও আপনারা দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা শিখেছেন সূত্রের মাধ্যমে। তারপর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা শিখেছেন সূত্রের মাধ্যমে। আর এখন আমরা ঢাল নির্ণয় করা শিখে ফেললাম সূত্রের মাধ্যমে। সেটি হচ্ছে ঢাল সমান কোটি দ্বয়ের অন্তর ভাগ ভুজ দ্বয়ের অন্তর। যদি একেবারে সংখ্যা দিয়ে বলি, তাহলে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। ঠিক আছে, আমরা এখন অঙ্ক করতে যাব। আচ্ছা, এখন দেখেন এখানে কি বলছে, ঢালকে এক্স অক্ষের ধনাত্মক দিকে আনত বিবেচনা করা হয়। ফলে সরল রেখার বিভিন্ন অবস্থানের কারণে ঢাল আনতি বা নতি, হ্যাঁ ঢালের আরও বিভিন্ন নাম, ঢাল আনতি বা নতি ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। দুইটা গুরুত্বপূর্ণ শব্দ এখানে বলা হচ্ছে। অর্থাৎ ঢালের যে মানটা, উপরের এই যে সূত্রটা, এটা দিয়ে যখন আপনি রেজাল্ট বের করবেন, আপনি যখন অঙ্কের ভিতর থেকে y2 এর মান বসাবেন, y1 এর মান বসাবেন, x2 এর মান বসাবেন, x1 এর মান বসাবেন, তখন সবগুলো মান বসানোর পরে হিসাব নিকাশ করার পরে ফলাফল কখনো ধনাত্মকও বের হতে পারে, কখনো ঋণাত্মকও বের হতে পারে। এটা আমাদেরকে জানানো হলো। সরল রেখার বিভিন্ন অবস্থানের কারণে কোনো একটা সরল রেখা ধনাত্মক দিকে যেভাবে করে আছে আনত অবস্থায়, হ্যাঁ একটা সরল রেখা যদি এখানে একটু দেখাই, সরল রেখাটা ধনাত্মকের দিকে আছে, তো এটার আমরা যদি ঢাল নির্ণয় করতে যাই তো মান ধনাত্মক হতে পারে। আবার আমরা যদি একটু বাঁকা করে দেই, কিন্তু আমরা কিন্তু হিসাব কিন্তু করব ধনাত্মকের দিকের হিসাবেই, তখন রেজাল্ট আবার ঋণাত্মক চলে আসতে পারে। তো এটা হচ্ছে সরল রেখার অবস্থানের কারণে। সরল রেখাটা কোথায় আছে, যেখানে আছে, এই যে এটা একটা বিন্দু, তো এই বিন্দুর স্থানাঙ্ক কত, কারণ এটা তো স্থানাঙ্কগুলো বের হবে কিভাবে করে, সরল রেখাটা কোথায় আছে তার উপরে নির্ভর করে মানগুলো বের হবে। তো সরল রেখার অবস্থানের কারণে স্থানাঙ্কগুলো যেহেতু ভিন্ন ভিন্ন হবে, আপনারা আমাকে বলেন সরল রেখাটা এখানে আছে, এখানে
এই বিন্দু আর এই বিন্দুর স্থানাঙ্ক যত, সরলরেখাটা এখানে আছে, এখানে কি এই বিন্দু আর এই বিন্দুর স্থানাঙ্ক একই হবে? সরলরেখাটা এখানে আছে, এখানে স্থানাঙ্ক যা হবে এখানে কি তাই হবে? না। তাহলে সরলরেখার অবস্থানের ভিন্নতার কারণে স্থানাঙ্কগুলো যেহেতু ভিন্ন ভিন্ন আসবে, আর আমরা যখন এই মানগুলো সূত্রের মধ্যে বসাবো তখন রেজাল্ট কোনো কোনো সময় ধনাত্মক বের হবে, রেজাল্ট কোনো কোনো সময় ঋণাত্মকও বের হতে পারে। এটা নির্ভর করবে সরলরেখা কোন অবস্থানে আছে, কিভাবে করে আছে, এটা নিয়ে আরও ডিটেইলস আলোচনা আমাদের সামনের দিকে আসবে। আচ্ছা ঠিক আছে, তো আসেন আমরা এখন মাত্র তো এইটার আলোচনা আরম্ভ হলো, ঢাল কাকে বলে, কীভাবে করে নির্ণয় করব, মাত্র আলোচনা আরম্ভ হলো, সামনের দিকে আরও এটার ব্যাপক আলোচনা করা হবে। তো দেখেন এই চিত্রটার দিকে যদি আমরা একটু তাকাই, এই চিত্রটা এখানে কি বলছে, আমরা এখন সংখ্যা দিয়ে অঙ্ক করব, সংখ্যা দিয়ে আমরা এখন অঙ্ক করা শিখবো ইনশাআল্লাহ। দলগত কাজ, অবস্থান মানচিত্র তৈরিতেও ঢালের ব্যবহার হয়ে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র, শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র চিত্র 6.2 এই অধ্যায়ের একেবারে শুরুর দিকে 2 নম্বর যে চিত্রটা ছিল 6.2, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে বিভিন্ন জিনিসপত্র যে অবস্থান করতে, একটু দেখাই ওই চিত্রটা 6.2 চিত্রটা। এই যে আমরা মনে চলে আসছে একেবারে কাছে, একটু চিত্রটার কাছে যাই। এই যে দেখেন চিত্র 6.2 এই চিত্রটা, এই চিত্রটা কীভাবে করে তৈরি করা হয়েছিল মনে আছে তো সবার? এই চিত্রটা তৈরি করা হয়েছিল এর আগে যে রঙিন একটা চিত্র ছিল, চিত্র 6.1 রঙিন। এই চিত্রটার এক একটা যে বস্তু, হ্যাঁ, এক একটা যে ভবন, বিভিন্ন যে বস্তু, তাদের অবস্থানের হিসাবে আমরা এদেরকে বিন্দু দিয়ে প্রকাশ করছিলাম, এবং এটা কিভাবে করে করা হয়েছিল সেটা আমরা হিসাব নিকাশ দেখছিলাম। তো এই বিন্দুগুলো যখন এখানের মধ্যে দেখানো হলো, শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র যখন বিন্দুর মাধ্যমে ফুটিয়ে তোলা হলো, এটাই এখন আমাদের সামনে আবার আসতেছে। এটার মাধ্যমে এখন আমরা ঢাল নির্ণয় করা শিখে ফেলবো সংখ্যার মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এখানের মধ্যে যেই বিষয়টা, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের ওই যে ওই চিত্রটা আসছে, শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র চিত্র 6.2 এর বিভিন্ন স্থাপনার বিন্দুর স্থানাঙ্ক চিত্র 6.18 মাধ্যমে গ্রাফ পেপারে উপস্থাপন করা আছে। এটা একেবারে গ্রাফ পেপারে দেখানো হয়েছে। ওই চিত্রটা 6.2 ওখানে কিন্তু কোনো গ্রাফ পেপার ছিল না, জাস্ট স্থাপনাগুলোকে বিন্দুর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, কিন্তু কোনো গ্রাফ পেপারের উপরে সেটা ছিল না। এখন তারা একেবারে দেখেন, একটু বড় করে দেখাই, তারা একেবারে গ্রাফ পেপারের উপরে এই জিনিসটাকে বসায় দিল, ওই চিত্রটাকে গ্রাফ পেপারের উপরে তারা বসায় দিল। এখন আমাদেরকে তারা বলতেছে, কি বললো দেখি, এখন তারা বলতেছে এই চিত্র থেকে নিম্নের প্রশ্নগুলো উত্তর দাও। এই চিত্রটা থেকে নিচে যে প্রশ্নগুলো করা হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর দাও। আসেন আমরা এইগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। এখানে কি বলা হলো একটু দেখি। 1 নম্বর প্রশ্ন কি বলছে? 1 নম্বর প্রশ্ন বলছে নিচের বিন্দু দ্বয়, আচ্ছা বিন্দু দ্বয় মানে দুইটা বিন্দু, নিচের বিন্দু দ্বয় দিয়ে গমনকারী সরল রেখার ঢাল বের করো। এখানের মধ্যে ক নাম্বার প্রশ্ন, এখানে দুইটা বিন্দু, একটা এস এবং একটা A1, এই দুইটা বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার ঢাল বের করতে বলা হয়েছে। শেষ। আবার আরেকটা অঙ্ক, এখানে বলছে এস এবং A2, এই দুইটা বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার ঢাল বের করো। তো এইভাবে করে আমাদেরকে দুইটা করে নির্দিষ্ট বিন্দুর নাম উল্লেখ করা হয়েছে, দুইটা বিন্দুর নাম উল্লেখ করা হয়েছে। ওই দুইটা বিন্দু দিয়ে গমনকারী সরল রেখা, কারণ আপনারা জানেন একটা সরল রেখা হইতে হইলে কমপক্ষে দুইটা বিন্দু লাগবে। তো দুইটা করে বিন্দু তারা দিয়ে দিল, বলল এই দুইটা বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার ঢাল তোমরা নির্ণয় করো। আমরা যদি এইখানে এই চিত্রের দিকে তাকাই, এখানের মধ্যে 1 নম্বর অঙ্কে কি বলছে, এস এবং A1। তো আমরা দেখতেছি এই যে এটা এস আর A1টা, এই যে A1, তাহলে আমাদেরকে বলল এস এবং A1 এই দুইটা বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার ঢাল নির্ণয় করো। তো আমরা এখন এই দুইটা বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার ঢাল নির্ণয় করব কিভাবে করে? আগে যেহেতু এই পুরা চিত্রটা গ্রাফ পেপারের উপরে অবস্থান করতেছে, গ্রাফ পেপারের উপরে আমরা সর্বপ্রথম এই চিত্রটা থেকে খাতায় কিছু করতে হবে না,
সর্বপ্রথম এই চিত্রটা থেকে এস বিন্দুর আমরা স্থানাঙ্ক নির্ণয় করব। এস বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। দেখেন ও তার মানে এটা মূল বিন্দু, এটা মূল বিন্দু। তাহলে মূল বিন্দু থেকে আমরা যদি ডানে যাই, দেখেন 1 2 3, আচ্ছা 3-এ আসলাম, 1 2, তাইলে 3,2। আশা করি আপনারা বুঝতেছেন কথাগুলো। মূল বিন্দু থেকে আমি 3 ঘর ডানে আসলাম, তার মানে এক্সের মান 3, আমি 2 ঘর উপরে উঠলাম, তার মানে ওয়াইয়ের মান 2। তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক 3,2। এবার A1-এ যাব আমরা, মূল বিন্দু থেকে শুরু করব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12তম ঘরে আসলাম, তার মানে এক্সের মান 12। এখান থেকে 1 2 3 4 5 6, 6তম ঘরে আসলাম, তার মানে ওয়াইয়ের মান 6। তাহলে আমরা এস বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখলাম, A1 বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখলাম। যেহেতু দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমরা জেনে গেছি, এখন আমরা ঢাল নির্ণয় করে ফেলতে পারবো। এই ঢাল নির্ণয় করার জন্য আমাকে আলাদা করে ওই যে উপরে যে চিত্রটা এইভাবে করে টান দিয়ে, এইভাবে করে টান দিয়ে আবার এইটার বিন্দুর মান বের করো, এগুলো লাগবে না, এগুলো লাগবে না। লাস্ট আমরা যে সূত্রটা শিখেছিলাম মনে আছে তো? আপনাদের সবার মনে আছে তো? সেখানে কি বলা হয়েছিল? ঢাল সমান কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর। ওই কোটিদ্বয় কারা? আপনাকে যেই দুইটা বিন্দু দেওয়া আছে তাদের মধ্যে যেই কোটিদ্বয় আছে তারা। দেখেন আমি যদি একদম সহজে করে ফেলি, এখানের মধ্যে আমি একটু পরে নোটে লিখে দেখাবো আপনাদেরকে, যে আপনারা খাতার মধ্যে এটা কীভাবে করে লিখবেন সেটা আমি লিখে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এখানে কোটিদ্বয়ের অন্তর আমি যদি বলি, এই যে আমরা এখানে দেখেন একটু খেয়াল করেন, এটা প্রথম, এটা যেহেতু প্রথম তাহলে আমি বলবো x1 y1, এটা যেহেতু দ্বিতীয় তাহলে আমি বলবো x2 y2। যেই বিন্দুটার নাম আমাদের প্রশ্নে আগে বলা হয়েছে আমরা তাকে বলবো x1 y1, আর এরপরে যেটা হচ্ছে তাকে আমরা বলবো x2 y2, ওই যে স্থানাঙ্ক। তাহলে এটা x1 y1 x2 y2, তাহলে আমরা লিখতে পারি এখানের মধ্যে y2 মাইনাস y1 x2 মাইনাস x1, হ্যাঁ, ঢাল। আচ্ছা, এবার আমরা পরবর্তী লাইনে যেতে পারি। পরবর্তী লাইনে গিয়ে আমরা লিখতে পারি এরকম y2 মানে এটা 6 মাইনাস y1 মানে এই যে এটা 2, x2 মানে 12 মাইনাস x1 মানে 3। তাহলে রেজাল্টটা কত আসবে আমাদের সামনে একটু দেখি। 6 থেকে 2 যদি আমরা মাইনাস করি তাহলে হবে 4, 12 থেকে 3 মাইনাস করলে হবে 9, 4/9 এটা আমাদের রেজাল্ট। কোনো কাটাকাটি করা যায় কি? কোনো কাটাকাটি? হ্যাঁ, আমরা কোনো কাটাকাটি করতে পারবো না, এখানে কোনো কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে এটাই হবে আমাদের রেজাল্ট। আমরা বলবো এস এবং A1 বিন্দুগামী সরল রেখার ঢাল হলো 4/9। এস এবং A1 বিন্দুগামী সরল রেখার ঢাল হলো 4/9। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের রেজাল্ট। তাহলে যদিও আমি এখানে লিখে ফেলছি, তাও আমি পুরো অঙ্কটা এখন আপনাদেরকে নোটে করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই যে 1 নম্বর প্রশ্নের ক তার সমাধানটা এখানে লিখলাম, পুরো সমাধানটা লিখলাম। কীভাবে করে আমরা খাতার মধ্যে লিখবো সেটা হচ্ছে চিত্র 6.18 হতে পাই, যেহেতু আমাদের এখানে বলাই আছে, এই যে আমাদের এখানে উল্লেখ করা আছে চিত্র 6.18, এইটার মাধ্যমেই তোমরা নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও, এখানে সেটা বলা আছে। তাহলে আমরা এখানে লিখলাম চিত্র 6.18 হতে পাই এস বিন্দুর স্থানাঙ্ক A1 বিন্দুর স্থানাঙ্ক। এবার লিখব এস এবং A1 বিন্দু দ্বয় দিয়ে গমনকারী সরল রেখার ঢাল। তো আমরা ঢাল নির্ণয় করার সূত্রটা কি শিখেছি? কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর। তাহলে কোটিদ্বয়ের অন্তর মানে হলো y2 মাইনাস y1, আর ভুজদ্বয়ের অন্তর মানে হলো x2 মাইনাস x1। আমরা এখান থেকে প্রথমে যে s লেখা আছে তাকে আমরা বলবো, এটার স্থানাঙ্ককে আমরা বলবো x1 y1, আর A1 যেটা আছে এটা দ্বিতীয়তে, তাহলে এটাকে আমরা বলবো x2 y2। ওই হিসাবে আমরা এখানে মানগুলোকে স্থাপন করব। তাহলে y2 হচ্ছে 6, তাহলে 6, তারপরে মাইনাস চিহ্ন, তারপর হবে y1 এটা হচ্ছে 2, আমরা তাকে লিখলাম। এবার x2 হবে 12, সেটা লিখলাম মাইনাস চিহ্ন, তারপরে হবে x1 সেটা হচ্ছে 3, তাকে লিখলাম। এখন একদম নর্মাল হিসাব নিকাশ, 6 থেকে 2 বিয়োগ করলে হয় 4,
12 থেকে 3 বিয়োগ করলে হয় 9। যেহেতু কোনো কাটাকাটি যায় না, এটাই হচ্ছে রেজাল্ট। আমরা বলতে পারি এস বিন্দু এবং A1 বিন্দু, এই দুইটি বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার ঢাল হলো 4/9। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের রেজাল্ট। আমরা যদি এখন পরবর্তী অঙ্কে যাই, খ নাম্বার যে অঙ্কটা, এই যে খ নাম্বার যে অঙ্কটা, এখানে বলছে এস এবং A2 এই দুইটি বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার ঢাল নির্ণয় করার জন্য। তো এস বিন্দুর স্থানাঙ্ক ইতিমধ্যে আমরা সবাই জানি 3,2। এখন আমাদের দরকার A2 এর স্থানাঙ্ক। আমরা ঠিক এই ছবিটা থেকে, এই যে এই চিত্রটা থেকে আমরা এখন A2 এর স্থানাঙ্কটা নির্ণয় করে ফেলব। তাহলে আমরা যদি একটু এখানে তাকাই, আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। আচ্ছা, তো দেখেন যে এই বিষয়টা, এখানের মধ্যে এই যে এস বিন্দু এবং A2 বিন্দু, এই দুইটা বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার ঢাল জানতে চায়। তো প্রথমে এস বিন্দুর নাম উল্লেখ করা আছে প্রশ্নে, তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক আমরা সবাই ইতিমধ্যে বের করেছি আগেই। এখন A2 বিন্দুর স্থানাঙ্ক বের করব। আমরা মূল বিন্দু থেকে, যেহেতু A2 ডানে অবস্থান করতেছে, মূল বিন্দু থেকে ডানে যাব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 ঘর আসলাম, তার মানে x এর মান 11। এবার এক ঘর নিচে নামবো। যখন আমি নিচে নামলাম তার মানে রেজাল্ট ঋণাত্মক, মানে এটার মানটা ঋণাত্মক, তাহলে -1। ঠিক আছে, তাহলে আমরা A2 এর স্থানাঙ্ক পেয়ে গেলাম 11, -1। আমরা এখন এস বিন্দু এবং A2 বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার ঢাল আমরা এখন নির্ণয় করব। আর এটা আমি ইতিমধ্যে আপনাদের জন্য করে রেখেছি এখানের মধ্যে, সেটা হচ্ছে এই যে অঙ্কটা, যেহেতু পর্ব ইতিমধ্যে বড় হচ্ছে এজন্য। আচ্ছা, তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক লিখলাম, A2 বিন্দুর স্থানাঙ্ক লিখলাম। তো এস এবং A2 বিন্দু দ্বয় দিয়ে গমনকারী সরল রেখার ঢাল নির্ণয় সূত্র কি? y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। আমরা এখানের মধ্যে প্রথমে যেহেতু এস এর কথা বলা হচ্ছে, তাহলে এস এর স্থানাঙ্ককে বলবো x1 y1, আর দ্বিতীয়তে যেহেতু A2 কে বলা হচ্ছে, এটাকে বলবো x2 y2। তাহলে সূত্র অনুযায়ী আমরা এখন মান বসাবো, y2 মানে -1, সূত্রের মাইনাস, y1 মানে হচ্ছে 2 লিখে দিলাম। এরপরে সামনের দিকে আগাই, এবার লিখবো x2 - x1, x2 11 লিখলাম, মাইনাস x1 তার মানে 3 লিখে দিলাম। এখন আমরা যোগ বিয়োগের কাজকর্ম করব। -1 - 2 একসাথে করলে কি হবে? -3 লিখে দিলাম, -3। আর নিচে 11 - 3 রেজাল্ট কত হবে? 8 লিখে দিলাম, 8। এবার সামনের দিকে আগাই, তো রেজাল্ট বের হয়ে গেছে। এস এবং A2 বিন্দুদ্বয় দিয়ে গমনকারী সরলরেখার ঢাল হলো -3/8। এই মাইনাসটা 3 এর সামনে আছে, তো আমরা চাইলে এভাবে করে রেখে দিতে পারি, -3/8 এভাবে রেখে দিতে পারি। অথবা আপনি চাইলে, যেহেতু এই দুইটা সংখ্যার যে কোনো একটাতে মাইনাস চিহ্ন, সুতরাং আমরা চাইলে তাকে একেবারে সামনে লিখে দিতে পারি। হ্যাঁ, আমরা তাকে চাইলে একেবারে সামনে লিখে দিতে পারি, -3/8 একই বোঝাবে। যদি দুইটার মধ্যে মাইনাস থাকতো তাহলে কিন্তু মাইনাসে মাইনাসে কাটা হয়ে যাইতো, কিন্তু যেহেতু দুইটা সংখ্যার যে কোনো একটার মধ্যে মাইনাস চিহ্ন, তার মানে পুরো রেজাল্টটাই নেগেটিভ, মাইনাস চিহ্নটা থাকবে অঙ্কের মধ্যে। তাহলে -3/8 এভাবে লিখতে পারি সেটা। সুতরাং এটা আপনাদের পুরোপুরি আপনাদের ইচ্ছা, আপনারা যদি চান এভাবে রেখে দিতে, অথবা যদি চান যে মাইনাস চিহ্নটা একটু সামনে এনে রেখে দিব, তাও হবে, কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের খ নাম্বার যে অঙ্কটা, এই দুইটা বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার ঢাল হলো -3/8। একই রকমভাবে আমরা যদি গ নাম্বারটার সমাধান করতে চাই, তো গ নাম্বারটা আমি ইতিমধ্যে করেছি, আপনাদেরকে দেখাবো। এখানে দুইটা বিন্দুর নাম বলা হয়েছে সি এবং জি, সি বিন্দু এবং জি বিন্দু। এই যে এখানের মধ্যে আমাদেরকে এখন বলা হলো সি বিন্দু এবং জি বিন্দু, এই দুইটি বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার ঢাল নির্ণয় করো। তো দেখেন যে এই বিষয়টা, প্রথমে সি এর নাম বলা হচ্ছে, তারপর জি এর নাম। তো আমরা সি এর স্থানাঙ্ক বের করব, জি এর স্থানাঙ্ক বের করব, সরল রেখার ঢাল আমাদের সামনে চলে আসবে। এই যে সেই অঙ্কটা, সি বিন্দুর স্থানাঙ্ক আপনারা ওই গ্রাফ পেপার থেকে হিসাব করে করে দেখবেন, এটাই আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটাই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, সি বিন্দুর স্থানাঙ্ক, জি বিন্দুর স্থানাঙ্ক, সি এবং জি এই দুইটি বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার ঢাল সূত্র অনুযায়ী আমরা এখন মানগুলো বসালাম। এখন আর বলার প্রয়োজন মনে করছি না, আশা করি আপনারা সবাই পারবেন ইনশাআল্লাহ। রেজাল্ট -3/16, এটি হচ্ছে আমাদের ফলাফল। চাইলে মাইনাসটার সামনে লিখতে পারেন, অথবা 3 এর সামনে লিখতে পারেন, কোনো সমস্যা হবে না।
পরবর্তী যে অঙ্কটা আমরা একটু দেখি, এখানে এফ এবং টি এর কথা বলা হচ্ছে। তো এফ বিন্দুর স্থানাঙ্ক, টি বিন্দুর স্থানাঙ্ক, সেই অনুযায়ী আমরা সূত্র বসিয়ে মানগুলো বের করে ফেললাম। রেজাল্ট আমাদের সামনে চলে আসলো। তাহলে আশা করি আপনারা সবাই ঢাল কীভাবে করে নির্ণয় করতে হয়, সূত্রের মাধ্যমে মানগুলো কীভাবে করে বসাতে হবে, এটা আপনারা সবাই বুঝে গেছেন আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বরে আমাদেরকে যেই অঙ্কটা দিল, 1 নম্বরে যেই অঙ্কটা দিল এটা কমপ্লিট। এবার 2 নম্বরে যে অঙ্কটা দিছে একটু দেখি সবাই, একটু কী লিখলো 2 নম্বরে। 2 নম্বরে বলল তোমাদের ইচ্ছে মতো যে কোনো 3 জোড়া বিন্দুর সংযোগ রেখার ঢাল নির্ণয় করো। কি বললো, কি বললো? তোমাদের ইচ্ছে মতো। তোমাদের ইচ্ছা মতো ঠিক আছে, তবে অঙ্ক কিন্তু করতে হবে এই চিত্র অনুযায়ী। অঙ্ক কিন্তু করতে হবে এই চিত্র অনুযায়ী, কারণ এখানে মনে আছে কি লেখা ছিল, এই চিত্র থেকে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে এই চিত্রটা থেকে। তো এখন আপনাদেরকে একটু স্বাধীনতা দেওয়া হয়েছে যে আচ্ছা এতক্ষণ ধরে তো আমরা এই চিত্র থেকে, আমরা মানে যারা প্রশ্নটা তৈরি করছে ওনারা নির্দিষ্ট করে 2টা বিন্দুর নাম বলে দিছে, সি বিন্দু এবং জি বিন্দুর দিয়ে গমনকারী সরল রেখার ঢাল নির্ণয় করো, এস বিন্দু A1 বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার ঢাল নির্ণয় করো। তো এইভাবে করে এফ বিন্দু টি বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার ঢাল নির্ণয় করো। তারা বারে বারে 2টা করে বিন্দু আপনাদেরকে নির্দিষ্ট করে দিয়েছিল। এখন তারা বলতেছে আচ্ছা এখন তুমি অঙ্ক করবা তোমার ইচ্ছা মতো। 2 নম্বর যে অঙ্কটাই, যে 2 নম্বর যে অঙ্কটা, এটা বলছে তোমাদের ইচ্ছে মতো যে কোনো 3 জোড়া বিন্দুর সংযোগ রেখার ঢাল নির্ণয় করো। এখানে কি বলছে? 3 জোড়া। 3 জোড়া কেন বললো একটু খেয়াল করি। উপরের এই অঙ্কটাতে 1 জোড়া বিন্দু দেওয়া ছিল, এই যে এস একটা বিন্দু, A1 একটা বিন্দু, তাহলে এটা হচ্ছে 1 জোড়া, কারণ আমরা জানি জোড়ায় 2টা থাকে। তাহলে 1 জোড়া বিন্দু, 1 জোড়া বিন্দু, 1 জোড়া বিন্দু, 1 জোড়া বিন্দু। তার মানে কিছুক্ষণ আগে এই যে এইমাত্র আপনারা টোটাল 4 জোড়া বিন্দুর সংযোগ রেখার আপনারা সরল রেখার ঢাল নির্ণয় করেছেন। এই 1 জোড়া বিন্দু এরা যখন একটা বিন্দুর সাথে আরেকটা বিন্দু যখন আপনারা সংযোগ করেছেন, সেই সংযোগ রেখার ঢাল নির্ণয় করেছেন। এই জোড়াতে যে 2টা বিন্দু আছে তাদের সংযোগ রেখার ঢাল নির্ণয় করেছেন, এদের সংযোগ রেখার ঢাল নির্ণয় করেছেন, এদের সংযোগ রেখার ঢাল নির্ণয় করেছেন। এখন আপনাদেরকে বলল এবার তোমরা তোমাদের ইচ্ছা মতো, মনে করেন আমি আপনাকে একটু দেখাই, একটু বোঝানোর জন্য বলি, আমি যদি এই অঙ্কটা নাও করাই তাও কোনো সমস্যা নাই, কারণ অঙ্ক হয়ে গেছে অলরেডি, আপনারা পারবেন। এখানের মধ্যে যেই বিষয়টা দেখেন, ইচ্ছা মতো, আপনার ইচ্ছা মতো যে কোনো 2টা বিন্দু নেন এখান থেকে, আপনার ইচ্ছা মতো যে কোনো 2টা বিন্দু এখান থেকে নেন। আপনি মনে করেন এইচ বিন্দু আর এল বিন্দু নিলেন, এইচ কমা এল, ঠিক আছে, এইচ বিন্দু এবং এল বিন্দু, এটা একটা জোড়া। তারপর আপনি A1 A2 নিতে পারেন, A1 A2 নিতে পারেন, A1 কমা A2, হ্যাঁ, এই 2টা বিন্দুগামী সরলরেখার ঢাল। তারপর আপনি চাইলেই সি এবং এফ এই 2টা বিন্দুর আপনি ঢাল নির্ণয় করতে পারেন, সি কমা এফ। হয়ে গেছে 3 জোড়া, 3 জোড়া হয়ে গেছে কিন্তু, কারণ এইচ এল এই 2টা বিন্দু একটা জোড়া, A1 A2 এটা আরেকটা জোড়া, সি কমা এফ এটা আরেকটা জোড়া। তো আমাদেরকে এটাই বলছে। তো এইরকম তো আপনি লিখবেন আমার ইচ্ছে মতো 3 জোড়া বিন্দু হলো এইচ কমা এল এবং A1 কমা A2 এবং সি কমা এফ। এরপরে আপনি করবেন কি, এবার লিখবেন এখানে এইচ বিন্দুর স্থানাঙ্ক, এল বিন্দুর স্থানাঙ্ক, এইচ ও এল বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার ঢাল নির্ণয় করে ফেললেন। তারপর আবার লিখবেন, আবার এখানে A1 বিন্দুর স্থানাঙ্ক এত, A2 বিন্দুর স্থানাঙ্ক এত, অতএব A1 এবং A2 বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার ঢাল। এইভাবে করে অঙ্কগুলো করতে হবে। অর্থাৎ 1 নম্বরে মানে এই যে 1 নম্বরে যে আপনি 4টা অঙ্ক করছেন না, এই যে 1 নম্বরে যে 4টা অঙ্ক করলেন, যেভাবে করে করছেন সেইভাবে করেই আপনি করবেন। শুধু এই 2 নম্বরটাতে গিয়ে আপনি নিজের মতো করে বিন্দুগুলোকে সিলেক্ট করবেন। আগেরবার আপনি কোনো সিলেক্ট করতে পারেন নাই, তারা নিজেরা সিলেক্ট করে দিছে। এই এস এবং A1 এই 2টা বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার ঢাল নির্ণয় করো। আপনি অঙ্কটা করছেন। আর এখন প্রথমেই আপনি বিন্দু সিলেক্ট করবেন, 3 জোড়া বিন্দু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তাদের
ওই যে প্রথম যে জোড়াটা সিলেক্ট করলেন তাদেরকে দিয়ে অঙ্কটা করবেন, ঢাল নির্ণয় করবেন। এরপর দ্বিতীয় যে জোড়াটা আপনি নিলেন সেই জোড়ার আপনি ঢাল নির্ণয় করবেন, তৃতীয় জোড়ার ঢাল নির্ণয় করবেন, অর্থাৎ এটা ধারাবাহিকতা একটা বজায় রাখবেন। তাহলে আমার মনে হয় 2 নম্বর অঙ্কটা আমি না করাই, 2 নম্বর অঙ্ক আমি না করাই, এটা পুরোপুরি আপনাদের জন্য থাকলো। হ্যাঁ, সেম টু সেম 1 নম্বরটার মতোই, শুধু এখন আপনি নিজে থেকে 3 জোড়া বিন্দু নিজে আগে আপনি টার্গেট করবেন, লিখবেন 3 জোড়া বিন্দু হলো এটা কমা এটা এবং এটা কমা এটা এবং এটা কমা এটা, ব্যাস। এরপর আপনি সিরিয়াল বাই সিরিয়াল অঙ্ক করতে থাকেন ইনশাআল্লাহ। তাহলে আমি 2 নম্বর অঙ্কটা না করাই, এটা রেখে দিলাম আপনাদের জন্য, কারণ এখানে কোনো ব্যতিক্রম কোনো কিছু নাই। কি বোঝানো হয়েছে সেটা আমি আপনাদেরকে ইতিমধ্যে বলে দিয়েছি, আর অন্য কোনো কিছু নাই এখানের মধ্যে, শুধু আপনি আপনার মতো করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমি আবার দেখেন, আবার কিন্তু কেউ আমি এখানে যেই বিন্দুগুলো লিখলাম এগুলো দিয়ে আবার কইরেন না, আপনি আপনার মতো এই যে ইচ্ছা মতো বিন্দু আপনি সিলেক্ট করেন, ওই অনুযায়ী আপনি অঙ্কগুলো করতে থাকেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি আমাদের এই অঙ্কটা আপনি ইনশাআল্লাহ করতে পারবেন খুব সহজেই। তো ঢাল কাকে বলে, আনত শব্দটার মানে কি, ওখানে যে অনুপাতটা বলা হলো সেই অনুপাতটা কি, আনুভূমিক দূরত্ব উলম্ব দূরত্ব কি, ঢাল নির্ণয় করার সূত্রটা কি, 2টা বিন্দু যখন থাকবে সেই 2 বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার ঢাল কিভাবে করে নির্ণয় করতে হয়, আজকের পর্বে আমরা এটা বিস্তারিতভাবে আলোচনা করলাম, অঙ্ক করলাম। সর্বশেষে একটা অঙ্ক আপনাদের জন্য রয়ে গেল, সেটা আপনারা করবেন ইনশাআল্লাহ। তো যারা ধৈর্য সহকারে এই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বটি দেখার জন্য। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।